ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। আজকের এই সেশনে আমি তোমাদেরকে জীবন বিজ্ঞানের স্নায়ুতন্ত্র চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর প্র্যাকটিস করাবো, যেই প্রশ্নগুলো বিগত বছরে কোনো না কোনো চাকরির পরীক্ষায় এসেছে। তো আজকের ক্লাসে আমরা মোট 35টি ইম্পর্টেন্ট এমসিকিউ প্র্যাকটিস করব এবং এতটাই ডিটেলসে আলোচনা করব যাতে করে আজকের এই ক্লাস থেকে তোমরা নার্ভাস সিস্টেম এই চ্যাপ্টার থেকে একটা বেসিক আইডিয়া নিয়ে যেতে পারো। তো আশা রাখবো আজকের এই সেশন তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি আছে দেখো। প্রথমেই বলছে নিচের কোন ভিটামিনের অভাবে রেটিনায় রড কোষের সংখ্যা কমে যায়। তো সবার প্রথমেই তোমাদের একটা কথা বলে রাখতে চাই, যারা আজকের এই ক্লাসটা দেখছো, যাদের এই স্নায়ুতন্ত্র চ্যাপ্টারের বেসিকটা ক্লিয়ার আছে, বেসিক মিনস থিওরিটা ক্লিয়ার আছে, তারা এই সেশনটা দেখো। যাদের ক্লিয়ার নেই তারা আগে থিওরিটা ক্লিয়ার করো, দেন এই এমসিকিউ সেশনটা দেখো। দেখো তুমি এই এমসিকিউ সেশনটা দেখে যতটা না বেনিফিট পাবে, তুমি যদি আগে বেসিকটা ক্লিয়ার করে এসে এই সেশনটা দেখো, দেখবে আরও বেশি বেনিফিট পাচ্ছ। তাই বলবো আমার কথা শোনো, শুনে আগে থিওরিটা ক্লিয়ার করে আসো, দেন এই সেশনটা দেখো, ঠিক আছে? চলো প্রশ্নে ফিরে আসি। তাহলে কোন ভিটামিনের অভাবে রেটিনায় রড কোষের সংখ্যা কমে যায়? অপশান এতে আছে ভিটামিন এ, অপশান বিতে আছে ভিটামিন বি, অপশান সিতে আছে ভিটামিন সি এবং অপশান ডিতে আছে ভিটামিন কে। তাহলে এই চারটে ভিটামিনের মধ্যে মনে রাখবে অপশান এ মানে ভিটামিন এ এর অভাবে কিন্তু রেটিনায় রড কোষের সংখ্যা কিন্তু কমে যায়, ঠিক আছে? দেখো আমরা প্রত্যেকেই জানি যে ভিটামিন এ এর অভাবে কি হয়, রাতকানা রোগ হয়, তাই তো? এটা আমরা প্রত্যেকে জানি। তো এই রাতকানা রোগটা কি হয় না, রাতের বেলায় ব্যক্তি চোখে দেখতে পায় না। তো কেন দেখতে পায় না? কেননা তার রেটিনাতে রড কোষের সংখ্যা কমে যায়, ঠিক আছে? তার রেটিনায় রড কোষের সংখ্যা কমে যাওয়ার জন্যই কিন্তু সে রাতের বেলায় দেখতে পাচ্ছে না, ঠিক আছে? তো মনে রাখবে এটা কিন্তু ভিটামিন এ এর অভাবেই হয়, ঠিক আছে? এই ভিটামিন এ এর অভাবেই রেটিনায় রড কোষের সংখ্যাটা কমে যায়, যার জন্যই সেই ব্যক্তিটির এই রাতকানা রোগ দেখা যায়, ঠিক আছে? বোঝা গেল? তাহলে ভিটামিন এর অভাবে যেমন রাতকানা রোগ হয়, ঠিক একই কারণ কিন্তু এই রেটিনায় রড কোষ কমে যাওয়া। রেটিনায় রড কোষ কমে যাচ্ছে বলেই কিন্তু রাতকানা রোগটা হচ্ছে, ঠিক আছে? এই রাতকানা রোগের কারণটাই হচ্ছে রড কোষ কমে যাওয়া রেটিনাতে, এবং যেটা হচ্ছে এই ভিটামিন এ এর অভাবে। বোঝা গেল প্রত্যেকের? তাহলে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। তাহলে পরের প্রশ্নে কি বলছে দেখো। বলছে মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা কয়টি? অপশান আছে 12 জোড়া, 31 জোড়া, 31টি এবং অপশান ডিতে আছে 12টি। তাহলে মনে রাখবে মানব শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো 31 জোড়া, ঠিক আছে? অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবার যদি প্রশ্নে আসতো সুষুম্না স্নায়ুর বদলে যে করোটিড স্নায়ুর সংখ্যা কয়টি, তখন মনে রাখবে 12 জোড়া, ঠিক আছে? তাহলে করোটিড স্নায়ু থাকে 12 জোড়া আর সুষুম্না স্নায়ু থাকছে 31 জোড়া, মনে থাকবে প্রত্যেকের? এবারে 31 জোড়া সুষুম্না স্নায়ুর মধ্যে ভাগগুলো দেখে নাও। যেখানে সার্ভাইকাল স্নায়ু থাকে 8 জোড়া, থোরাসিক স্নায়ু থাকছে 12 জোড়া, লাম্বার স্নায়ু থাকছে 5 জোড়া, স্যাক্রাল স্নায়ু থাকছে 5 জোড়া এবং কক্সিজিয়াল স্নায়ু থাকছে 1 জোড়া, ঠিক আছে? মোট 31 জোড়া। বোঝা গেল প্রত্যেকের? তাহলে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে নিচের কোন গ্রন্থিটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে? পিনিয়াল বডি, পিটুইটারি, থাইরয়েড এবং অপশান দিতে আছে হাইপোথ্যালামাস। তো মনে রাখবে মানব শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে অপশান ডি হাইপোথ্যালামাস, ঠিক আছে? হাইপোথ্যালামাস হচ্ছে মানব শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, যেটা অগ্র মস্তিষ্কের একটা অঙ্গ এবং যেটা থ্যালামাসের নিচে অবস্থিত, ঠিক আছে? তো হাইপোথ্যালামাস আর কী কী কাজ করে একটু দেখে নাও। দেহের তাপমাত্রা তো নিয়ন্ত্রণ করছেই, এছাড়া তৃষ্ণা, ক্ষুধা, ঘুম, মেজাজ, ঠিক আছে? যে মানসিক অবস্থাগুলো, এই সবগুলো কিন্তু নিয়ন্ত্রণ করছে হাইপোথ্যালামাস, ঠিক আছে? এবং তার সাথে মানবদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করছে, ঠিক আছে? বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। বলছে নিকট দৃষ্টি সম্পন্ন ত্রুটি ঠিক করা যাবে অবতল লেন্স দ্বারা, অভিসারী লেন্স দ্বারা, নলাকার লেন্স দ্বারা এবং অপশান দিতে আছে উত্তল লেন্স দ্বারা। তাহলে তোমার যদি মায়োপিয়া হয় বা নিকটবদ্ধ দৃষ্টি এই রোগটা দেখা যায় তোমার শরীরে, তাহলে তোমাকে
কোন লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হবে এটাই কিন্তু প্রশ্নে জানতে চেয়েছে, তাই তো? মানে একজন মায়োপিয়া আক্রান্ত ব্যক্তি, ঠিক আছে, তিনি কোন লেন্সের চশমা ইউজ করবে, সোজা ভাষায় এটা তোমাকে কিন্তু জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে? তো মনে রাখবে মায়োপিয়া বা নিকটবদ্ধ যে দৃষ্টি, এতে কি হয় না, এই দৃষ্টিতে কি হয় না, দূরের দৃষ্টিটা কিন্তু ব্যাহত হচ্ছে, কিন্তু নিকটের দৃষ্টি কিন্তু ঠিক থাকে, ঠিক আছে? তো মনে রাখবে নিকটবদ্ধ দৃষ্টি মানে নিকটের দৃষ্টি ঠিক থাকবে, দূরের দৃষ্টিটা ব্যাহত হবে। তো এরকম ক্ষেত্রে আমি অবতল লেন্সযুক্ত চশমা কিন্তু ইউজ করব, ঠিক আছে? কি বললাম? অবতল লেন্সযুক্ত চশমা ইউজ করব। তাহলে অপশান এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল? তাহলে মায়োপিয়া আক্রান্ত ব্যক্তির যদি চশমা ইউজ করতে হয়, আমি অবতল লেন্সের চশমা তাকে ইউজ করাবো। এবার মনে রাখবে হাইপারমেট্রোপিয়া বা দূরবদ্ধ দৃষ্টি, ঠিক আছে? এই ইংলিশ টার্মটা কিন্তু মনে রাখার চেষ্টা করবে, বাংলা টার্মটা মনে থাকলে এই যে ব্যাপারটা কিন্তু তুমি বুঝতে পারবে যে দূরবদ্ধ দৃষ্টি মানে নিকটের দৃষ্টিটা আমার ব্যাহত হবে, তাই তো? দূরের দৃষ্টি ঠিক থাকবে, তাই দেখো তাই লেখা রয়েছে। আর নিকটবদ্ধ দৃষ্টি কি বললাম? নিকটের দৃষ্টি ঠিক থাকবে, দূরের দৃষ্টি ব্যাহত হবে। তাহলে তোমার যদি হাইপারমেট্রোপিয়া হয়, তুমি উত্তল লেন্সযুক্ত চশমা ইউজ করবে, ঠিক আছে? তাহলে মায়োপিয়া হলে অবতল লেন্সযুক্ত চশমা ইউজ করতে হবে, এবং হাইপারমেট্রোপিয়া হলে উত্তল লেন্সযুক্ত চশমা ইউজ করতে হবে। খুবই কিন্তু ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন পরীক্ষার জন্য। বোঝা গেল? মনে থাকবে প্রত্যেকের? তাহলে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে স্তন্যপায়ী প্রাণীদের চোখে ফোবিয়া নামক এক বিন্দু থাকে, যেখানে কোন কোষের সংখ্যা রড কোষ থেকে বেশি থাকে, প্রচুর পরিমাণে কোন কোষ বর্তমান, রড কোষ থাকে না, অপটিক স্নায়ু চোখ থেকে নির্গত হয়, এবং অপশান ডিতে আছে শুধুমাত্র রড কোষ বর্তমান। তো বলছে দেখো এই প্রাণীদের চোখে ফোবিয়া নামক একটা বিন্দু থাকে, ঠিক আছে, যেটা আরেকটা নাম রয়েছে পিতবিন্দু। কি বললাম? পিতবিন্দু বা ইয়েলো স্পট। তো মনে রাখবে এই পিতবিন্দু বা ফোবিয়া, ঠিক আছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে কোন কোষ বর্তমান, রড কোষ থাকে না, ঠিক আছে? এখানে কোন কোষ থাকে কিন্তু রড কোষ একদমই থাকে না। তো দেখো এই রেটিনাতে আলোকগ্রাহক কোষ, ঠিক আছে, দুই প্রকার থাকে। একটা হচ্ছে রড কোষ, যেটা মৃদু আলোতে সাদা কালো প্রতিবিম্ব গঠন করে, এবং আরেকটা হচ্ছে কোন কোষ, যেটা তীব্র আলোতে রঙিন প্রতিবিম্ব গঠন করে। তাহলে রেটিনাতে দেখো দু প্রকারের কিন্তু এই আলোকগ্রাহক কোষ রয়েছে, একটা রড কোষ আর একটা হচ্ছে কোন কোষ। তো এই রড কোষে রোডোপসিন নামক রঞ্জক থাকে। কি বললাম? রোডোপসিন। আর কোন কোষে থাকছে আয়োডোপসিন নামক রঞ্জক। এবং মনে রাখবে অন্ধবিন্দু এবং পিতবিন্দু ছাড়া রেটিনা সর্বত্র কিন্তু এই রড কোষ থাকে, ঠিক আছে? মানে অন্ধবিন্দু মানে হচ্ছে ব্লাইন্ড স্পট, এবং পিতবিন্দু মানে হচ্ছে ইয়েলো স্পট বা ফোবিয়া, ঠিক আছে? এখানে কিন্তু এই রড কোষ থাকে না, বাকি কিন্তু রেটিনা সর্বত্র কিন্তু রড কোষ থাকে, এবং রেটিনায় রোডোপসিন নামক রঙ্গক থাকে। খুব ভালো করে পয়েন্টগুলো কিন্তু শুনবে। আর কোন কোষ, যেখানে আয়োডপসিন নামক কিন্তু রঙ্গক থাকে, এবং পিতবিন্দুতে মানে ইয়েলো স্পটে কিন্তু এটা বেশি সংখ্যায় থাকে, এবং রেটিনার অন্যত্র কিন্তু খুব কম পরিমাণে থাকে। আর মনে রাখবে কোন কোষ হচ্ছে অন্ধবিন্দুতে থাকে না, ঠিক আছে? তাহলে পিতবিন্দুতে কি বললাম? প্রচুর পরিমাণে কোন কোষ থাকে কিন্তু রড কোষ থাকে না, ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখবে, ঠিক আছে, যে অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পটে, পয়েন্টটা নোট করে নিও, অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পটে কোনো রকম রড কোষ কোন কোষ থাকে না, ঠিক আছে? আলোকগ্রাহক কোষ কোনোটাই থাকে না ব্লাইন্ড স্পটে, ঠিক আছে? আর এই যে ডিফারেন্সটা এখানে বললাম, এটা কিন্তু নোট করে নিও প্রত্যেকে। আর পরীক্ষায় আরেকটা প্রশ্ন থাকে যে নিচের কোন রঙ্গকটা কোন কোষে উপস্থিত থাকে, দিয়ে তোমাকে রোডোপসিন, আয়োডপসিন এরকম চারটে রঙ্গকের কিন্তু নাম দিয়ে দেবে। তো সেইটু তোমাকে মনে রাখতে হবে কোন কোষে কোন রঙ্গকটা উপস্থিত থাকে, ঠিক আছে? আরেকটা মনে রাখবে রড কোষ মৃদু আলোতে সাদা কালো প্রতিবিম্ব গঠন করে, এবং কোন কোষ উজ্জ্বল আলোতে মানে তীব্র আলোতে রঙিন প্রতিবিম্ব গঠন করে, ঠিক আছে? এই জায়গা থেকে এই নোটগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে।
বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে স্নায়ুকোষ সৃষ্টি হয় কোন এমব্রায়োনিক স্তর থেকে। তখন নিচে 3টে এমব্রায়োনিক স্তর দেওয়া রয়েছে, এই 3টে স্তরের মধ্যে কোন স্তর থেকে স্নায়ুকোষ সৃষ্টি হয় এটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো মনে রাখবে প্রত্যেকে, স্নায়ুকোষ এই একটোডার্ম যে এমব্রায়োনিক স্তরটা রয়েছে, এই একটোডার্ম স্তর থেকে কিন্তু স্নায়ুকোষ সৃষ্টি হয়। ঠিক আছে, এবার বাকি যে স্তরগুলো রয়েছে একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম, ঠিক আছে, তো এইখান থেকে কোন কোন অঙ্গাণুগুলো তৈরি হয় একটু দেখে নেব। চলো একটু জুম করে নিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। আমি ইম্পর্টেন্টগুলো কিন্তু তোমাদেরকে হাইলাইট করে দিচ্ছি। দেখো, একটোডার্ম থেকে মনে রাখবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তোমাদের বললাম স্নায়ুকোষ এবং স্কিন, আমাদের ত্বক কিন্তু একটোডার্ম থেকে তৈরি হচ্ছে। এবার দেখে নাও মেসোডার্ম, যেখান থেকে কিডনি, ঠিক আছে, রিপ্রোডাক্টিভ সিস্টেমটা, বিভিন্ন বোন কার্টিলেজ, মাসেল, ঠিক আছে, স্প্লিন মানে প্লিহাটা, এগুলো কিন্তু তৈরি হচ্ছে এই মেসোডার্ম থেকে। ঠিক আছে, এবার দেখে নাও এন্ডোডার্ম, লিভার তৈরি হচ্ছে, এন্ডোক্রাইন সিস্টেমটা, রেসপিরেটরি ট্র্যাক্টটা, ঠিক আছে, ইউরেথ্রা, এগুলো হচ্ছে এই এন্ডোডার্ম থেকে কিন্তু তৈরি হচ্ছে। ঠিক আছে, একটু নোট করে নিও প্রত্যেকে। তাহলে এন্ডোডার্ম, মেসোডার্ম এবং একটোডার্ম, ঠিক আছে, এই 3 প্রকার এমব্রায়োনিক স্তর রয়েছে। ঠিক আছে, তার মধ্যে একটোডার্ম থেকে কিন্তু এই স্নায়ুকোষ সৃষ্টি হচ্ছে। তোমাদের প্রশ্নে কিন্তু এটা জানতে চেয়েছে, স্নায়ুকোষ কোন স্তর থেকে তৈরি হয়? অপশন এ হবে কিন্তু রাইট অ্যান্সার। বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে নিচের কোন প্রাণীর দেহে একনেত্র দৃষ্টি বা মনোকিউলার ভিশন দেখা যায়? ঠিক আছে, অপশান এতে আছে ব্যাং, অপশান বিতে আছে গরু, অপশান সিতে আছে ঘোড়া এবং অপশান ডিতে আছে উপরের সবগুলি। তো তার আগে আমাদের জেনে নিতে হবে যে একনেত্র দৃষ্টি বা মনোকিউলার ভিশন এই ব্যাপারটা কি, তাই তো? এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে বলছে একসঙ্গে দুটি চোখ দিয়ে দুটি পৃথক বস্তুর প্রতিবিম্ব দেখা যায়। যার ফলে কি হবে, কোনো একটা বস্তুর সঠিক আকার ও আকৃতি কিন্তু তুমি নির্ণয় করতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে একনেত্র দৃষ্টি বা মনোকিউলার ভিশন, যেটা কাদের কাদের দেখা যায়? ব্যাঙের, গরু, ঘোড়া, পাখি, এক্সেপ্ট কিন্তু শিকারি পাখি। ঠিক আছে, তাহলে এদের দেহে কিন্তু এই একনেত্র দৃষ্টি বা যেটাকে বলা হচ্ছে মনোকিউলার ভিশন, সেটা কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো ব্যাঙ, গরু, ঘোড়া এই 3টে প্রাণীর দেহেই কিন্তু একনেত্র দৃষ্টি দেখা যায়। তাহলে অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, এবার এই প্রসঙ্গে আমরা দ্বিনেত্র দৃষ্টি বা যেটাকে বলা হচ্ছে বাইনোকিউলার ভিশন বা স্টিরিওস্কোপিক দৃষ্টি, ঠিক আছে, স্টিরিওস্কোপিক, ইংলিশ টার্মগুলো কিন্তু অনেক প্রশ্নের কিন্তু জেনে রাখতে হয়। ঠিক আছে, তো এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে বলছে দুটো চোখ দিয়ে একটি বস্তুরই কিন্তু প্রতিবিম্ব দেখা যাচ্ছে। তাহলে কি হবে, যখন দুটো চোখ দিয়ে একটা বস্তুর প্রতিবিম্ব দেখবে, তুমি সেই বস্তুর আকার এবং অবস্থান খুব ভালোভাবে নির্ণয় করতে পারবে, সেটাই বলা রয়েছে। যেমন কোন কোন প্রাণীদের দেখা যায়? মানুষ, বাঘ, বাজ পাখি, পেঁচা। ঠিক আছে, তাহলে অপশান উদাহরণগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। তাহলে এটা হলো মনোকিউলার ভিশন, এটা হচ্ছে বাইনোকিউলার ভিশন। বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। বলছে মানব দেহের স্নায়ুকোষের নিউক্লিয়াসে কয় জোড়া ক্রোমোজোম থাকে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। স্নায়ুকোষের নিউক্লিয়াসে কয় জোড়া ক্রোমোজোম থাকে? 23টি, 11টি, 23 জোড়া এবং অপশান ডিতে আছে একটিও না। তাহলে মনে রাখবে মানুষের স্নায়ুকোষের নিউক্লিয়াসে 23 জোড়া ক্রোমোজোম থাকে। কতগুলো বললাম? 23 জোড়া। ঠিক আছে, অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, 2n সংখ্যক। ঠিক আছে, তাহলে নিউরন বা স্নায়ুকোষে 2n সংখ্যক বা 23 জোড়া কিন্তু ক্রোমোজোম থাকছে। চলো নেক্সট প্রশ্নে। বলছে মস্তিষ্কের অক্সিপিটাল অংশকে উদ্দীপ্ত করলে যে সংবেদন জেগে ওঠে। ঠিক আছে, দেখো অক্সিপিটাল অংশ হচ্ছে এই জায়গাটা। ঠিক আছে, দাঁড়াও একটু, এই যে এই জায়গাটা হচ্ছে অক্সিপিটাল অংশ, এটা হচ্ছে অক্সিপিটাল অংশ। তো এই অংশটাতে যদি উদ্দীপ্ত করা হয় তাহলে কোন এই নিচের 4টে সংবেদনের মধ্যে কোন সংবেদনটা জেগে উঠবে? দৃষ্টি, স্বাদ, গতি এবং অপশান ডিতে স্পর্শ। মনে রাখবে অক্সিপিটাল লোভে কিন্তু মানে এই দৃষ্টিটা, ঠিক আছে, এই চোখ থেকে প্রাপ্ত চাক্ষুষ যে উদ্দীপনা, এটা ব্যাখ্যা করতে এবং বোঝাতে কিন্তু এই অক্সিপিটাল লোভটা সাহায্য করছে। তাহলে অপশান এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর।
দেখো ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, টেম্পোরাল এইসব লোবগুলো রয়েছে, এগুলো বিভিন্ন লোবগুলো কিন্তু বিভিন্ন সংবেদনে সাহায্য করে। তার মধ্যে অক্সিপিটালটা হচ্ছে এই দৃষ্টিতে সাহায্য করে। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। বলছে মানুষের চোখের কোন অংশটির প্রতিসরাঙ্ক সব থেকে বেশি? অ্যাকুয়াস হিউমর, ভিট্রিয়াস হিউমর, লেন্স এবং অপশান ডিতে আছে কর্নিয়া। তো মনে রাখবে এই চারটে অংশের মধ্যে মানুষের চোখে, ঠিক আছে, প্রতিসরাঙ্ক বেশি হয় অপশান ডি কর্নিয়াতে। ঠিক আছে, তো কর্নিয়াতে কিন্তু সর্বোচ্চ প্রতিসরণটা ঘটে, প্রায় 80% কিন্তু প্রতিসরণ এই কর্নিয়াতে ঘটে। এই লেন্সেও কিন্তু প্রতিসরণ ঘটে, সেটা কিন্তু খুবই কম। কর্নিয়া যদি 80% হয়, লেন্সে কিন্তু 20%। ঠিক আছে, তাহলে আমাকে প্রশ্নে বলেছে নিচের কোন অংশটির প্রতিসরাঙ্ক সব থেকে বেশি, সেই জন্য অপশান ডি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। কেননা কর্নিয়াতে প্রতিসরণটা সব থেকে বেশি হচ্ছে। ঠিক আছে, লেন্সেও হয় কিন্তু সেটা কম হয়। ঠিক আছে, তো দেখো বিভিন্ন অংশ রয়েছে, আইরিস, লেন্স, বিভিন্ন অংশের বিভিন্ন কাজ রয়েছে। যেমন এখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে, রেটিনা। পরীক্ষায় প্রশ্ন চলে আসে মানুষের চোখের কোন অংশটি বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে? মনে রাখবে রেটিনা। ঠিক আছে, রেটিনা, এই যে রেটিনা দেখতে পাচ্ছ এখানেতে, এই যে দেখো রেটিনা। ঠিক আছে, তো এই রেটিনা মনে রাখবে বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে। কি বললাম? প্রতিবিম্ব। এটা প্রতিবিম্ব গঠন করছে এই রেটিনা। ঠিক আছে, কিছু কিছু কাজ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, সেই কাজটাকে উল্লেখ করে কিন্তু পরীক্ষায় প্রশ্ন চলে আসে। ঠিক আছে, তো এবার আমরা দেখে নেব পরের প্রশ্ন কি রয়েছে। পরের প্রশ্নে বলছে সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া স্মৃতিকে কি বলা হয়? তীব্র আঘাতপ্রাপ্ত স্মৃতি, স্মৃতিক্ষয়, আংশিক স্মৃতিক্ষয় এবং অপশান ডিতে আছে সম্পূর্ণ চেতনাহীরিত অবস্থা। তো মনে রাখবে পুরো স্মৃতি যদি নষ্ট হয়ে যায় সেটাকে বলা হয় অ্যামনেসিয়া বা স্মৃতিক্ষয়, মানে অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, অ্যামনেসিয়া মানে হচ্ছে স্মৃতিক্ষয় বা স্মৃতিবিলোপ। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। ওই যে গ্লুকোমা, এই রোগটি কি? গ্লুকোমা রোগটি কি? এটা ত্বকের রোগ, না ফুসফুসের রোগ, না যকৃতের রোগ, না চোখের রোগ? তো যারা আমার ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণু, ঠিক আছে, এই অণুজীববিদ্যার ক্লাস যারা করেছো তারা কিন্তু এই প্রশ্নের উত্তরটা করে নিতে পারবে, কারণ সেই ক্লাসও কিন্তু আমি করিয়েছিলাম। তো মনে রাখবে গ্লুকোমা হচ্ছে চোখের রোগ। কি বললাম? চোখের রোগ। তো কি হচ্ছে? বলছে অক্ষিগোলকের জলীয় পদার্থ নির্গত হতে না পারলে চোখের ভেতরে একটা চাপ সৃষ্টি করছে, ফলে এই রোগটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এই রোগে মানুষ অন্ধ অবধি হয়ে যায়। ঠিক আছে, তো এটুকু মনে রাখবে, গ্লুকোমা হচ্ছে চোখের রোগ। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে জিহ্বার কোন অংশে ত্বক স্বাদ গ্রহণকারী কোরক থাকে? খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। ধরো এইটা হচ্ছে আমার জিভ। ঠিক আছে, তো বলছে কোন অংশে, আমার জিহ্বার কোন অংশে এই ত্বক স্বাদ গ্রহণকারী কোরক থাকে? তো মনে রাখবে এই ত্বক স্বাদ, এই পার্শ্বের যে পার্শ্ববর্তী যে কোরক থাকে এই জায়গা থেকে আসে কিন্তু, জিহ্বার এই জায়গা থেকে কিন্তু এই ত্বক স্বাদটা আসছে। ঠিক আছে, এবার আমরা দেখে নেব যে তেঁতোটা আসছে কিন্তু এই পেছনের দিকে কোরক থেকে, এদিক থেকে আসছে কিন্তু তেঁতো স্বাদটা। আর এই সামনের দিকে, ঠিক আছে, সামনের দিক থেকে কিন্তু যে কোরকগুলো রয়েছে এখান থেকে কিন্তু আসছে মিষ্টি এবং লবণ স্বাদটা। ঠিক আছে, মিষ্টি এবং লবণ। জিহ্বার এই তিনটে দিক থেকে কিন্তু 3 রকম স্বাদ কোরক রয়েছে। পেছনের দিকে রয়েছে তেঁতো স্বাদ, সাইডে দুপার্শ্ব রয়েছে কিন্তু টক স্বাদ, এবং সামনের দিকে রয়েছে, ঠিক আছে, মিষ্টি স্বাদ এবং লবণ স্বাদটা। ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তাহলে কি বলেছে? জিহ্বার কোন অংশে ত্বক স্বাদ গ্রহণকারী কোরক থাকে? মনে রাখবে অপশান সি, উভয় পার্শ্ব। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে নিচের কোন অংশকে প্রভু গ্রন্থির প্রভু বলা হচ্ছে? মানে মাস্টার গ্ল্যান্ড বলা হচ্ছে কোন গ্রন্থিকে? ঠিক আছে, অপশান এতে রয়েছে হাইপোথ্যালামাস, অপশান বিতে আছে গুরু মস্তিষ্ক, অপশান সিতে আছে লঘু মস্তিষ্ক এবং অপশান ডিতে আছে থ্যালামাস। তো দেখো মাস্টার গ্ল্যান্ড, ঠিক আছে, প্রথমেই হচ্ছে এই মাস্টার গ্ল্যান্ড কাকে বলে? পিটুইটারি গ্রন্থিকে।
তাহলে এই পিটুইটারির মাস্টার কে? এই পিটুইটারির মাস্টার হচ্ছে হাইপোথ্যালামাস। কি বললাম? হাইপোথ্যালামাস। ঠিক আছে, হাইপোথ্যালামাসকে প্রভু গ্রন্থির প্রভু বলা হচ্ছে। ঠিক আছে, তো ব্যাপারটা কি হয় দেখো, হাইপোথ্যালামাস থেকে কিছু পরিমাণ রিলিজিং হরমোন এবং কিছু পরিমাণ ইনহিবিটরি হরমোন কিন্তু নিঃসৃত হচ্ছে। ঠিক আছে, তাহলে এইসব যে রিলিজিং হরমোনগুলো, এগুলো কি করছে? পিটুইটারি গ্রন্থির হরমোন উৎপাদন এবং ক্ষরণটাকে বৃদ্ধি করছে। ঠিক আছে, অপরদিকে দেখো, এই যে ইনহিবিটরি হরমোন যেগুলো ইনহিবিট করছে, ওগুলো কি করছে? পিটুইটারি গ্রন্থির হরমোন উৎপাদন এবং ক্ষরণ কিন্তু কমাচ্ছে। তাহলে একদিকে কি করছে? কিছু রিলিজিং হরমোন হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হচ্ছে, যেগুলো পিটুইটারি কিন্তু হরমোন ক্ষরণ করাতে এবং নিঃসরণ করাটাই কিন্তু বৃদ্ধি করছে। অপরদিকে আবার হাইপোথ্যালামাসেরই কিছু ইনহিবিটরি হরমোন রয়েছে, যেগুলো কিন্তু এটা কমাচ্ছে। তাহলে হাইপোথ্যালামাস একদিকে যেমন উদ্দীপ্ত করছে, আবার অপরদিকে কিন্তু বাধাও দিচ্ছে। ঠিক আছে, তো তাহলে দেখো, হাইপোথ্যালামাস কিন্তু মেনলি এই পিটুইটারিকে কন্ট্রোল করছে। তো সেই জন্যই কিন্তু এই পিটুইটারির মাস্টার বলা হচ্ছে হাইপোথ্যালামাসকে। বা এখান থেকে আরেকটা মনে রাখবে, সুপ্রিম কমান্ডার, এই টার্মটা মনে রাখবে। কি বললাম? সুপ্রিম কমান্ডার। পরীক্ষায় কিন্তু এই টার্মটা দিয়েও প্রশ্ন চলে আসতে পারে যে সুপ্রিম কমান্ডার নিচের কোন গ্রন্থিকে বলা হচ্ছে। ঠিক আছে, কি বললাম? সুপ্রিম কমান্ডার। তো এক্সাম্পল হিসেবে তোমাদের আমি একটু দেখিয়ে দিই। দেখো, হাইপোথ্যালামাস থেকে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন নিঃসৃত হচ্ছে, যেটা পিটুইটারি গ্রন্থি থেকে এই এসিটিএইচ হরমোন, যেটা হচ্ছে অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন, ঠিক আছে, এর উৎপাদন এবং ক্ষরণটাকে বৃদ্ধি করছে। ঠিক আছে, অপরদিকে কি করছে? হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হবেন একদম গ্রোথ হরমোন ইনহিবিটরি রিলিজিং হরমোন, মানে GHIH। ঠিক আছে, গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন, এটা কি করছে? পিটুইটারি গ্রন্থি থেকে যে গ্রোথ হরমোন খরিত হচ্ছে, ঠিক আছে, সেই উৎপাদনটাই কিন্তু কমিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে একদিকে যেমন রিলিজ করে ক্ষরণটা বাড়াচ্ছে, অপরদিকে কিন্তু বাধাও দিচ্ছে। এই কারণের জন্যই কিন্তু হাইপোথ্যালামাসকে কিন্তু এই পিটুইটারির মাস্টার বলা হচ্ছে, মানে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। ঠিক আছে, প্রভু গ্রন্থির প্রভু। প্রভু গ্রন্থি হচ্ছে পিটুইটারি, তার প্রভু হচ্ছে হাইপোথ্যালামাস, বা হাইপোথ্যালামাসকে কি বললাম? আরেকটা সুপ্রিম কমান্ডার। বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্ন দেখো, খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। বলছে কেঁচোর চোখের সংখ্যা কয়টি? কেঁচোর দেহে কয়টি চোখ থাকে? একটি, দুটি, প্রচুর, এবং অপশান ডিতে আছে কোনো চোখই থাকে না। তো মনে রাখবে, কেঁচোর দেহে কোনো চোখই থাকে না। ঠিক আছে, এরা মাটির তলায় থাকে, এদের চোখের দরকার নেই। ঠিক আছে, তো এই প্রসঙ্গে মনে রাখবে, কেঁচো হচ্ছে অ্যানিলিডা পর্বের প্রাণী, এবং কেঁচোর দেহে বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায়। ঠিক আছে, কি বললাম? কেঁচো হচ্ছে অ্যানিলিডা পর্বের প্রাণী বা অঙ্গুরিমাল। ঠিক আছে, কি বললাম? অঙ্গুরিমাল। এবং কেঁচোর দেহে বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায়। এই বদ্ধ সংবহনতন্ত্র এবং মুক্ত সংবহনতন্ত্র ব্যাপারটা কি, এর জন্য আমার রক্ত সংবহনতন্ত্রের ক্লাস দেখে নিও, তাহলে বুঝে যাবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে খাদ্য গলাধকরণ ও বমন নিয়ন্ত্রণকারী মানব মস্তিষ্কের অংশটি কোনটি? সেরিবেলাম, সেরিব্রাম, মেডুলা অবলাঙ্গাটা, এবং অপশান ডিতে আছে পন্স। তাহলে এই চারটে অংশের মধ্যে কোন অংশটা খাদ্য গলাধকরণে এবং বমন নিয়ন্ত্রণকারী হিসাবে কাজ করে? মনে রাখবে, অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, মেডুলা অবলাঙ্গাটা। দেখো, এই যে এই অংশটা, ঠিক আছে, এই যে লম্বা ফানেলের মতো যে অংশটা বেরিয়ে আসছে, এটাই হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা, যেটা পশ্চাৎ মস্তিষ্কের কিন্তু অংশ। তো মনে রাখবে, পশ্চাৎ মস্তিষ্কে সেরিবেলাম মানে লঘু মস্তিষ্ক, পন্স এবং মেডুলা অবলাঙ্গাটা, ঠিক আছে, এই তিনটে অংশ নিয়ে কিন্তু পশ্চাৎ মস্তিষ্ক গঠিত। ঠিক আছে, অগ্র মস্তিষ্ক কী কী নিয়ে গঠিত দেখে নাও। অগ্র মস্তিষ্ক হচ্ছে সেরিব্রাম, ঠিক আছে, দেখো সেরিব্রাম নিয়ে গঠিত, এবং তার সাথে দেখবে রেখো মস্তিষ্ক এবং নাসা মস্তিষ্ক, এছাড়া থ্যালামাস, হাইপোথ্যালামাস, এগুলো দিয়ে কিন্তু এই অগ্র মস্তিষ্ক কিন্তু গঠিত। এবং মধ্য মস্তিষ্ক দেখো, মধ্য মস্তিষ্ক কী কী নিয়ে গঠিত? টেগমেন্টাম, বেসাল প্যারাঙ্গেল, ঠিক আছে, সুপিরিয়র ক্যালিকিউলি, ইনফেরিয়র ক্যালিকিউলি, এইসব অংশ নিয়ে কিন্তু মধ্য মস্তিষ্ক গঠিত। তো আপাতত এটুকু জেনে রাখো যে মেডুলা অবলাঙ্গাটা এটা হচ্ছে কি করছে? হৃদস্পন্দন, শ্বসন, গলাধকরণ, ঠিক আছে,
এইসব যে কাজগুলো এবং বমন, মলমূত্র, রক্তচাপ এবং পৌষ্টিক নালীর পেরিস্টালসিস চলন, ঠিক আছে, এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করছে। এবং সুষুম্না কাণ্ড ও মস্তিষ্কের মধ্যে কিন্তু একটা যোগসূত্র তৈরি করছে এই মেডুলা অবলাঙ্গাটা, বা যেটাকে বলা হচ্ছে সুষুম্না শীর্ষক। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে বুদ্ধিমত্তার জন্য দায়ী অংশটি কোনটি? ঠিক আছে, বুদ্ধিমত্তার জন্য যে অঞ্চলটি দায়ী সেটা কোথায় অবস্থিত? সেরিব্রাম, সেরিবেলাম, মেডালা এবং অপশন ডিতে রয়েছে থ্যালামাস। তো মনে রাখবে সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক। সেরিব্রামের বাংলা নাম কি? গুরু মস্তিষ্ক। ঠিক আছে, আর সেরিবেলাম হচ্ছে লঘু মস্তিষ্ক, এটা হচ্ছে লঘু। তাহলে দেখো গুরু মস্তিষ্ক হচ্ছে বুদ্ধিমত্তার জন্য দায়ী, বোঝা গেল? এখানে চিন্তা ভাবনা, শেখা, বক্তৃতা, আবেগ, ঠিক আছে, বিভিন্ন রকম কাজ কিন্তু গুরু মস্তিষ্ক করে থাকে, বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে নিচের কোন প্রাণীটির স্নায়ুতন্ত্র অনুপস্থিত? এই চারটে প্রাণীর মধ্যে জোঁক, ফিতাকৃমি, অ্যামিবা, শামুক, এদের মধ্যে কোন প্রাণীটির স্নায়ুতন্ত্র অনুপস্থিত? মনে রাখবে অপশন সি হবে সঠিক উত্তর, অ্যামিবা। ঠিক আছে, অ্যামিবার স্নায়ুতন্ত্র অনুপস্থিত। এছাড়া সাইকন, স্পঞ্জ, এদেরও কিন্তু স্নায়ুতন্ত্র অনুপস্থিত। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। বলছে আমাদের শরীরের কোন কোষটির পুনরুৎপাদন ক্ষমতা সর্বনিম্ন? মানে একবার নষ্ট হয়ে গেলে উৎপাদন হওয়ার ক্ষমতা খুবই নিম্ন বা উৎপন্ন হয়ই না, এরকম ব্যাপার। এই চারটে কোষের মধ্যে কোনটির? মস্তিষ্কের কোষ, মাংসপেশির কোষ, অস্থি কোষ এবং অপশান ডিতে রয়েছে যকৃৎ কোষ। তো মনে রাখবে স্নায়ু কোষ হবে এই প্রশ্নের সঠিক উত্তর, মানে মস্তিষ্কের কোষ। ঠিক আছে, এই কোষটারই কিন্তু পুনরুৎপাদন ক্ষমতা কিন্তু সর্বনিম্ন, কেননা স্নায়ু কোষে সেন্ট্রোজোম অনুপস্থিত থাকে। দেখো কোষ বিভাজন হওয়ার জন্য সেন্ট্রোজোমের গুরুত্ব কিন্তু খুবই, তাই তো? তো এই সেন্ট্রোজোমটাই কিন্তু স্নায়ু কোষে অনুপস্থিত থাকছে, তাহলে কোষ বিভাজন হবে কি করে? এই জন্য এরা কোষ বিভাজন অক্ষম, এই জন্য এরা কোষ চক্রের সবসময় G0 দশায় থাকে। ঠিক আছে, তাহলে স্নায়ু কোষের সেন্ট্রোজোমটা অনুপস্থিত থাকার জন্যই এই স্নায়ু কোষের পুনরুৎপাদন ক্ষমতা সর্বনিম্ন, বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা, আমি আরও একবার বলে রাখছি। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। মস্তিষ্কের যে অংশ রিলে সেন্টার হিসেবে কাজ করে, ঠিক আছে, রিলে সেন্টার, সেরিবেলাম, মেডালা, থ্যালামাস এবং অপশান ডিতে আছে টেকটাম। তো মনে রাখবে থ্যালামাস, থ্যালামাস কিন্তু এই রিলে সেন্টার হিসেবে কাজ করে। ঠিক আছে, এটা বিভিন্ন সংবেদনশীল তথ্যের জন্য একটা রিলে কেন্দ্র হিসেবে কাজ করে। ঠিক আছে, বিভিন্ন সংকেতগুলোকে নির্দেশ করে এবং সংকেতগুলোকে নিয়ন্ত্রণ করছে, সরবরাহ করছে, স্টোর করছে। ঠিক আছে, এইসব কাজে কিন্তু থ্যালামাস সাহায্য করছে, তো এই জন্য এটা রিলে সেন্টার হিসেবে কাজ করে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। বলছে মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, ঠিক আছে, নিচের কোন অংশগুলি নিয়ে গঠিত? মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড এবং অপশান ডিতে আছে গুরু মস্তিষ্ক। তো মনে রাখবে মানুষের কেন্দ্রীয় যে স্নায়ুতন্ত্র এটা মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড নিয়ে গঠিত। ঠিক আছে, মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড এই দুই অংশ নিয়ে কিন্তু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত। চলো পরের প্রশ্নে। বলছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড মানে CSF, তাই তো? এই CSF এর প্রধান কাজ কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে রক্ষা করা, দেহের ভারসাম্য রক্ষা করা, স্মৃতি রক্ষা করা এবং অপশান ডিতে আছে পেশি সংকোচনে সাহায্য করা। তো মনে রাখবে CSF এর কাজ হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে রক্ষা করা। কি বললাম? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে রক্ষা করা। তো দেখো এই CSF কোথায় থাকে? এটা থাকছে সুষুম্নাকাণ্ডের একটা গহ্বর, যেটাকে নিউরোসিল বলে। ঠিক আছে, সেই গহ্বরের মধ্যে কিন্তু এই CSF থাকে, যার মোট পরিমাণ হচ্ছে 150 ml। ঠিক আছে, এটা খুব স্বচ্ছ হয় এবং সামান্য ক্ষারীয় প্রকৃতির হয়। ঠিক আছে, তাহলে এর কাজ কি? এর কাজ হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পুষ্টি উপাদান সরবরাহ করা, মস্তিষ্ক সুষুম্নাকাণ্ডকে সিক্ত রেখে স্নায়ুকোষগুলির সঙ্গে বিভিন্ন পদার্থের আদান প্রদানে সহায়তা করা এবং মস্তিষ্কের অভিঘাত শোষক রূপে কিন্তু কাজ করে। ঠিক আছে, এগুলো হচ্ছে এই CSF এর কাজ।
তাহলে সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড যেটা সুষুম্না কাণ্ডের গহ্বর নিউরোসিলে কিন্তু উপস্থিত থাকছে, ঠিক আছে, বা যেটাকে বলা হচ্ছে মস্তিষ্ক সুষুম্না রস, ঠিক আছে। তো এই সিএসএফ হচ্ছে ক্ষারীয় প্রকৃতির হয় সামান্য, এবং এটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে রক্ষা করা হচ্ছে এর প্রধান কাজ, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে চোখে ধূলিকণা প্রবেশ করলে কোন অংশটিতে প্রদাহ ঘটে এবং গোলাপি বর্ণ ধারণ করে, ঠিক আছে। তো সেই অংশটা কোনটি? কর্নিয়া, কোরোয়েড, কনজাংটিভা এবং অপশান ডিতে রয়েছে স্ক্লেরা। তো মনে রাখবে চোখে যখন যে ধূলিকণা প্রবেশ করে তখন আমরা চোখটা যদি হাতে করে একটু ঘেঁটে দিই তো তখন দেখবে চোখটা গোলাপি বর্ণ ধারণ করে, তো সেটা হচ্ছে ওই কনজাংটিভাটা, ঠিক আছে। অপশান সি হবে কিন্তু সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। বলছে গুরু মস্তিষ্কের গোলার্ধ দুটি, ঠিক আছে, যেটার দ্বারা যুক্ত থাকে সেটি কি? কর্পাস ক্যালোসাম, ভার্মিস, সাইন্যাপস এবং অপশান ডিতে আছে নিউরন। তো মনে রাখবে গুরু মস্তিষ্কের যে গোলার্ধ দুটো রয়েছে সেগুলো এই কর্পাস ক্যালোসাম নামক স্নায়ু যোজক দ্বারা যুক্ত থাকে, ঠিক আছে। তাহলে গুরু মস্তিষ্কের গোলার্ধগুলো কর্পাস ক্যালোসাম এবং লঘু মস্তিষ্কের গোলার্ধ দুটি ভার্মিস, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা। মনে রাখবে গুরু মস্তিষ্ক কর্পাস ক্যালোসাম নামক স্নায়ু যোজক দ্বারা যুক্ত থাকে এবং লঘু মস্তিষ্ক ভার্মিস, ঠিক আছে। চলো পরের প্রশ্নে। বলছে মানব দেহের দীর্ঘতম করোটিড স্নায়ু কোনটি? দেখো আমি তোমাদের একটু আগেই বলেছিলাম যে 12 জোড়া করোটিড স্নায়ু আছে, তাই তো? কতগুলো বলেছিলাম? 12 জোড়া। তো এই 12 জোড়া করোটিড স্নায়ুর মধ্যে, ঠিক আছে, এই 12 জোড়া করোটিড স্নায়ুর মধ্যে বলছে কোনটা সব থেকে দীর্ঘতম? অলফ্যাক্টরি স্নায়ু, অপটিক স্নায়ু, ট্রক্লিয়ার স্নায়ু এবং অপশান ডিতে আছে ভেগাস স্নায়ু। তো মনে রাখবে মানব দেহের সব থেকে দীর্ঘতম করোটিড স্নায়ু হচ্ছে ভেগাস স্নায়ু এবং সব থেকে ছোট হচ্ছে ট্রক্লিয়ার, ঠিক আছে। তাহলে অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ভেগাস স্নায়ু হচ্ছে মানবদেহের দীর্ঘতম করোটিড স্নায়ু, ঠিক আছে। আর ক্ষুদ্রতম বললে ট্রক্লিয়ার। বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো। বলছে সুষুম্না কাণ্ডের কেন্দ্রীয় নালীতে যে তরল পদার্থ থাকে তাকে কি বলে? লসিকা, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, প্লাজমা এবং অপশান ডিতে আছে সিরাম। দেখো একটু আগে আমরা এই প্রশ্নটা করলাম, একটু এখানে কিন্তু জাস্ট ঘুরিয়ে এসেছে। তাহলে সুষুম্না কাণ্ডের কেন্দ্রীয় নালী মানে নিউরোসিল, এই নিউরোসিলে যে তরল পদার্থ থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ, ঠিক আছে। বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলছে দুটি নিউরনের সংযোগস্থলে যে তরল উপস্থিত থাকে তাকে কি বলে? নিউরো হিউমর, অ্যাকুয়াস হিউমর, ভিট্রিয়াস হিউমর এবং অপশান ডিতে আছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। দেখো ব্যাপারটা কি হয় তোমাদের একটু আমি বড় করে দেখাই। দেখো স্নায়ু সন্ধি বা স্নায়ু সন্নিধি বা প্রান্ত সন্নিকর্ষ বা সাইন্যাপস, এটা কি হচ্ছে? দুটো নিউরনের সংযোগস্থলে। ধরো এই একটা নিউরন রয়েছে, আর একটা নিউরন রয়েছে, ঠিক আছে। তো একটা নিউরনের অ্যাকশনের শেষ প্রান্ত অপর একটি নিউরনের ডেনড্রাইটের সাথে কিন্তু যুক্ত হয়, কিন্তু সেগুলো কখনোই কিন্তু স্পর্শ করে না, তার মাঝখানে একটা আণুবীক্ষণিক ফাঁক থাকে, ঠিক আছে। তো তার মধ্যেই কিন্তু এই নিউরো হিউমর থাকে, এটা তরল থাকছে, ঠিক আছে। তো এর কাজটাই কি হচ্ছে? অ্যাকশনের প্রান্ত থেকে স্নায়ু উদ্দীপনাটাকে ওই অপর নিউরনের ডেনড্রাইটে কিন্তু পরিবহন করা, ঠিক আছে। এটা হচ্ছে সাইন্যাপসের কাজ, ঠিক আছে। তো এই যে দুটি নিউরনের সংযোগস্থলে থাকছে কিন্তু এই নিউরো হিউমর, যেটাকে বলা হচ্ছে আবার সাইন্যাপস, ঠিক আছে। মানে তরলটাকে বলা হচ্ছে সাইন্যাপস, নিউরো হিউমর, এবং দুটো নিউরনের সংযোগস্থলে সেটা হচ্ছে সাইন্যাপস উপস্থিত থাকে। তাহলে সাইন্যাপস কী করছে? স্নায়ু স্পন্দনকে এক নিউরন থেকে অপর নিউরনে প্রবাহিত করছে। মানে আগের নিউরন যেটা পূর্ববর্তী নিউরন রয়েছে, ঠিক আছে, প্রি সাইন্যাপটিক নিউরন যেটা রয়েছে সেখান থেকে স্নায়ু স্পন্দনটা গ্রহণ করে পোস্ট সাইন্যাপটিক নিউরনে, ঠিক আছে, তার কিন্তু সেখান থেকে ট্রান্সফার করছে, ঠিক আছে। সেখান থেকে বিভিন্ন রকম নিউরো ট্রান্সমিটার নিঃসৃত হচ্ছে, ঠিক আছে, সেগুলো কিন্তু স্নায়ু স্পন্দনকে ওই পরবর্তী নিউরনের ডেনড্রাইটে কিন্তু পরিবাহিত করছে, ঠিক আছে। তো এই ব্যাপারটা কিন্তু এখানে সাইন্যাপস করে থাকে। তো দুটো নিউরনের সংযোগস্থলে, ঠিক আছে,
যে তরল থাকে সেটাকে বলা হচ্ছে তাহলে কি? অপশান এ হচ্ছে নিউরোহিউমর। বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। বলছে মস্তিষ্কের বাইরের আবরণকে কি বলে? মস্তিষ্কের বাইরে যে আবরণটা থাকে সে আবরণকে কি বলে? আমরা হৃৎপিণ্ডের আবরণী পড়েছি, ফুসফুসের পড়েছি, সেরকম মস্তিষ্কের একটা আবরণ থাকে, সেটাই কি বলে? সুষুম্নাকাণ্ড, না সাইন্যাপস, না নিউরন, না মেনিনজেস? তো মনে রাখবে মস্তিষ্কের আবরণীকে বলা হচ্ছে মেনিনজেস। ঠিক আছে, এটা হচ্ছে একটা ত্রিস্তরীয় আবরণ, যার ভেতর বাইরে থেকে ভেতরের তিনটে স্তর কী কী? ডুরামেটার, অ্যারাকনয়েড মেটার এবং পায়ামেটার। ঠিক আছে, তাহলে মস্তিষ্কের আবরণকে বলা হচ্ছে মেনিনজেস। বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে নিচের কোনটি একটি নিউরো ট্রান্সমিটার? গ্লাইকোজেন, গ্লুকোজ, লিপিড এবং অপশান ডিতে আছে অ্যাসিটাইল কোলিন। তো নিউরো ট্রান্সমিটার ব্যাপারটা কি? যেসব পদার্থ সাইন্যাপস অঞ্চলে উদ্দীপনা পরিবহনে সহায়তা করে। দেখো আমি একটু আগেই তোমাদের বললাম যখন সাইন্যাপসের কাজটা বলছিলাম। ঠিক আছে, ওই যে সাইন্যাপস অঞ্চলে যে নিউরো হিউমরে, ঠিক আছে, যে প্রি সাইন্যাপটিক নিউরন থেকে যে উদ্দীপনাটা সংগ্রহ করছে সেটা কি করছে? ওই অ্যাসিটাইল কোলিন বা বিভিন্ন যে নিউরো ট্রান্সমিটারগুলো রয়েছে, ডোপামিন, অ্যাড্রিনাল, যে কোনো, ঠিক আছে, তারা কি করছে? পরবর্তী নিউরনের ডেনড্রাইটে কিন্তু সেটাকে পরিবহন করে দিচ্ছে সেই স্নায়ু স্পন্দনটা। ঠিক আছে, নিউরো ট্রান্সমিটার হচ্ছে সেরকমই কাজ, যে সাইন্যাপস অঞ্চলে উদ্দীপনা পরিবহনে সহায়তা করে, তাদের নিউরো ট্রান্সমিটার বলে। তার এক্সাম্পল কী কী? অ্যাসিটাইল কোলিন, ডোপামিন, অ্যাড্রিনালিন, এগুলো। ঠিক আছে, তাহলে অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, এই অ্যাসিটাইল কোলিন হচ্ছে একটা নিউরো ট্রান্সমিটার। চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে মানব দেহের দীর্ঘতম কোষ কোনটি? যারা আমাদের সেল ডিভিশন অ্যান্ড সেল স্ট্রাকচারের কাজটা করেছো তাদের কাছে এই প্রশ্ন কিছুই নয়। ঠিক আছে, তখন আমি প্রচুর করিয়েছি। তাহলে দেখো মানব দেহের দীর্ঘতম কোষ কোনটি? নার্ভ কোষ, রক্তকোষ, পেশিকোষ এবং অপশান ডিতে আছে শুক্রাণু। তো মনে রাখবে মানব দেহের দীর্ঘতম কোষ হলো নার্ভ কোষ বা স্নায়ু কোষ। ঠিক আছে, এই প্রসঙ্গে এগুলো মনে রাখবে। দীর্ঘতম কোষ স্নায়ু কোষ, দীর্ঘতম উদ্ভিদ কোষ হচ্ছে রেমি গাছের তন্তু, বৃহত্তম প্রাণী কোষ হচ্ছে উটপাখির ডিম এবং বৃহত্তম উদ্ভিদ কোষ হচ্ছে অ্যাসিটাবুলারিয়া। ঠিক আছে, কী কী পেলাম? মানব দেহের দীর্ঘতম কোষ পেলাম স্নায়ু কোষ, দীর্ঘতম উদ্ভিদ কোষ পেলাম রেমি গাছের তন্তু, বৃহত্তম প্রাণী কোষ পেলাম উটপাখির ডিম, বৃহত্তম উদ্ভিদ কোষ পেলাম অ্যাসিটাবুলারিয়া। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে নিচের কোন করোটিড স্নায়ুটি সংজ্ঞাবহ প্রকৃতির? ঠিক আছে, দেখো আমরা কিন্তু আমরা কিন্তু 12 জোড়া করোটিড স্নায়ু পড়েছিলাম। তো এবার বলছে এই 12 জোড়া করোটিড স্নায়ুর মধ্যে কোনটি সংজ্ঞাবহ প্রকৃতির? ঠিক আছে, তো দেখো প্রথম জোড়া হচ্ছে অলফ্যাক্টরি, যেটা সংজ্ঞাবহ স্নায়ু। দ্বিতীয় জোড়া হচ্ছে অপটিক, যেটাও কিন্তু সংজ্ঞাবহ স্নায়ু। এবার অপশানে কী রয়েছে? ট্রক্লিয়ার। দেখো ট্রক্লিয়ার হচ্ছে চেস্টীয় স্নায়ু বা মোটর স্নায়ু। ভেগাস হচ্ছে দেখো দশম জোড়া স্নায়ু, যেটা হচ্ছে মিশ্র স্নায়ু। ঠিক আছে, এবং হাইপোগ্লোসাল যেটা হচ্ছে দ্বাদশতম, এটা কিন্তু দেখো চেস্টীয় স্নায়ু। ঠিক আছে, তাহলে বিভিন্ন প্রকার যে করোটিড স্নায়ুগুলো রয়েছে তাদের প্রকৃতি কীরকম সেগুলো তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, আমি লিস্টটা করে রেখে দিয়েছি, তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নিও বা নোট করে নিও। ঠিক আছে, তাহলে দেখো আমাদের প্রশ্নে বলেছে এই চারটে অপশানের মধ্যে কোনটি সংজ্ঞাবহ, তাহলে অপশান এ হবে কিন্তু সঠিক উত্তর। অলফ্যাক্টরি স্নায়ু হচ্ছে সংজ্ঞাবহ স্নায়ু। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে নিচের কোন অংশগুলি দেহের ভারসাম্য রক্ষা করে? লঘু মস্তিষ্ক, অর্ধবৃত্তাকার নালী, অতলিট যন্ত্র এবং অপশান ডিতে আছে উপরের সবগুলি। তো মনে রাখবে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কিন্তু এই তিনটে অংশই, কিন্তু লঘু মস্তিষ্ক, অর্ধবৃত্তাকার নালী এবং অটোলিট যন্ত্র। তাহলে অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো অর্ধবৃত্তাকার নালী এবং যে অটোলিট যন্ত্র রয়েছে এগুলো কিন্তু অন্তঃকর্ণে অবস্থিত, যেগুলো কিন্তু দেহের ভারসাম্য রক্ষা করছে। ঠিক আছে, তাই দেহের ভারসাম্য রক্ষা করতে শুধুমাত্র লঘু মস্তিষ্ক যেমন কাজ করে, তার সাথে সাথে কিন্তু এই অর্ধবৃত্তাকার নালী এবং অটোলিট যন্ত্র এগুলো কিন্তু কার্যকরী। ঠিক আছে, আমরা কিন্তু অনেকেই এই এক্সাম্পলগুলো জানতাম না, শুধুমাত্র আমরা লঘু মস্তিষ্ক জানতাম। ঠিক আছে, কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, এই সবগুলোই কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই।
পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে মানুষের কর্ণে অবস্থিত কোন অংশটি শ্রবণ অনুভূতি গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করে। ঠিক আছে, তো কর্ণের তো অনেকগুলো ভাগ রয়েছে, তো তার কোন অংশটা এই শ্রবণ অনুভূতিটাকে গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করে? কর্ণছত্র বা পিনা, ককলিয়া, ইউস্টেসিয়ান নালী এবং অপশান ডিতে আছে কর্ণপটহ। দেখো এই যে এই অংশটা, এটা হচ্ছে কর্ণছত্র বা পিনা। ঠিক আছে, যেটা মস্তিষ্কের দুপাশে অবস্থিত এবং কি করছে, এরা শব্দ তরঙ্গকে সংগ্রহ করছে এবং সেটাকে কর্ণকুহরে প্রেরণ করছে। দেখো এই যে অংশটা, এটা হচ্ছে কর্ণকুহর। ঠিক আছে, তো এই কর্ণছত্রটা কি করছে, এর শব্দ তরঙ্গটাকে সংগ্রহ করছে এবং এখানে সে কিন্তু প্রেরণ করছে। এবার কি হচ্ছে দেখো, কর্ণকুহর কি বলছে, এটা কর্ণপটহ অবধি বিস্তৃত। ঠিক আছে, এবং কি বলছে, এটা শব্দ তরঙ্গটাকে বহন করছে। এবার দেখো বলছে কর্ণপটহ বা টিম্প্যানিক পর্দা, এই যে দেখো সবুজ রঙের যে দেখতে পাচ্ছ না, এই যে অংশটা, এই অংশটা হচ্ছে কর্ণপটহ বা টিম্প্যানিক পর্দা। তো কর্ণকুহর এবার শব্দ তরঙ্গটাকে এখানে কিন্তু এনে দিচ্ছে, এই পর্দাতে এনে দিচ্ছে। ঠিক আছে, এবার বলছে এবার এই কর্ণপটহ কী করছে, এটাকে মধ্যকর্ণে প্রেরণ করে দিচ্ছে। ঠিক আছে, এবার দেখো মধ্যকর্ণে দেখো এই স্টেপিস, ইনকাস এবং মেলিয়াস এই তিন প্রকার অস্থি থাকে। ঠিক আছে, এই তিন প্রকার অস্থিগুলো কী কাজ করছে, এই যে শব্দ তরঙ্গটাকে অন্তঃকর্ণে প্রেরণ করে দিচ্ছে। এবার দেখো এই যে ইউস্টেসিয়ান নালী, এটা মধ্যকর্ণ ও গলবিলের মধ্যে সংযোগ নালী। এই যে দেখো এই যে একটা নালী বেরিয়ে গেছে, এটা হচ্ছে দেখো ইউস্টেসিয়ান নালী। ঠিক আছে, এটা কি করছে, এই মধ্যকর্ণ ও গলবিলস্থ যে বায়ুচাপ তার সমতাটাকে বজায় রাখছে। এবার আসছে ককলিয়া, যেটা অন্তঃকর্ণে অবস্থিত পেঁচানো নালী বিশেষ। ঠিক আছে, পেঁচানো নালিকার মতো। দেখো এই যে হচ্ছে ককলিয়া, এই যে পেঁচানো পড়া। ঠিক আছে, তো এই ককলিয়া কি করছে, এই ককলিয়াটা এই শ্রবণ অনুভূতিটাকে গ্রহণ করছে এবং এ কিন্তু মস্তিষ্কে সেই শ্রবণ অনুভূতিটাকে কিন্তু পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকে কি কাজটা হচ্ছে? তাহলে কি হলো, শব্দ তরঙ্গটা কর্ণকুহরে কিন্তু প্রথমে কিন্তু পিনাতে কিন্তু প্রবেশ করছে। এবার পিনা থেকে দেখো এই যে কর্ণকুহর, এর মাধ্যমে কিন্তু এটা কিন্তু বাহিত হচ্ছে। ঠিক আছে, এবার বাহিত হয়ে এই যে সবুজ রঙের যে অংশটা তোমরা দেখালাম, এটা হচ্ছে টিম্প্যানিক পর্দা, এখানে কিন্তু আসছে এবং এখান থেকে কিন্তু এটা মধ্যকর্ণে প্রেরিত হচ্ছে। এবার মধ্যকর্ণে মেলিয়াস, ইনকাস, স্টেপিস এই তিন প্রকার কিন্তু স্নায়ুর অস্থি রয়েছে। ঠিক আছে, এই অস্থিগুলো কি করছে, এই অস্থিগুলো তোমার এই যে শব্দ তরঙ্গটাকে অন্তঃকর্ণে কিন্তু সরবরাহ করছে। এবার এখানে একটা ইউস্টেসিয়ান নালী রয়েছে, যেটা মধ্যকর্ণ এবং গলবিলের মধ্যে কিন্তু একটা সংযোগ রক্ষা করছে। ঠিক আছে, এবার দেখো এখানে এই যে পেঁচানো আকৃতির যে ককলিয়া রয়েছে, এবার এই ককলিয়া কি করছে, ওই যে শ্রবণ অনুভূতিটাকে ওইটাকে কিন্তু গ্রহণ করছে। ঠিক আছে, ও শ্রবণ অনুভূতিকে গ্রহণ করছে এবং ও মস্তিষ্কে কিন্তু সেটাকে প্রেরিত করছে। ঠিক আছে, একদম মস্তিষ্কে পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এবার সে কী করছে, মস্তিষ্কে গিয়ে অডিটরি যে স্নায়ু, ঠিক আছে, এই যে অডিটরি স্নায়ু, এ কিন্তু উদ্দীপনাটাকে গ্রহণ করে নিচ্ছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু শ্রবণ যে প্রসেসটা কিন্তু হতে থাকছে। ঠিক আছে, তাহলে কোন অংশটা শ্রবণ অনুভূতি গ্রহণ করলো? অপশান বি, ককলিয়া। ঠিক আছে, ককলিয়া হচ্ছে এই শ্রবণ অনুভূতিটাকে গ্রহণ করছে এবং মস্তিষ্কে প্রেরণ করলো। ঠিক আছে, বুঝতে পারলে প্রত্যেকে? আর একটা জিনিস এখান থেকে মনে রাখবে, মানব শরীরের সবথেকে ছোট অস্থি হচ্ছে স্টেপিস। এই যে স্টেপিস বললাম, এখান থেকে মনে রাখবে যে স্টেপিস হচ্ছে সবথেকে ছোট অস্থি, স্টেপিস। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? তাহলে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, এটাই আজকের সেশনের শেষ প্রশ্ন। বলছে চোখের কোন অংশে রঞ্জক থাকে যা বাদামি, নীল ও কালো চোখের জন্য দায়ী? কর্নিয়া, রেটিনা, আইরিস এবং কোরোয়েড। তো মনে রাখবে আইরিস। ঠিক আছে, এটা হচ্ছে আইরিস। এই আইরিসে একটা মেলানিন নামক রঞ্জক থাকে, যার জন্য এটা এই বাদামি, নীল, কালো চোখ যে হয় না, সেটা হচ্ছে এই আইরিসের জন্য। ঠিক আছে, এই আইরিস কী করছে, পিউপিলকে ছোট বড় হতেও সাহায্য করছে। ঠিক আছে,
মনে রাখবে এই আইরিসে মেলানোসাইট নামক একবার কোষ থাকে যেটা মেলানিন তৈরি করছে, সেটাই কিন্তু এই বাদামি নীল ও কালো চোখের জন্য দায়ী। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? তো এই ছিল স্নায়ুতন্ত্র থেকে কিন্তু ইম্পর্টেন্ট 35টি এমসিকিউ। ঠিক আছে, বোঝা গিয়েছে প্রত্যেকের? এই সেশন মানে এই চ্যাপ্টার থেকে আমি আরেকটা সেশন নিয়ে আসবো, আরও যেই সব প্রশ্ন বাকি রয়ে গেল সেখানে আমি কভার করে দেব। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন। তাহলে আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।